জেলায় জেলায় গণসমাবেশ ও আলোচনা সভা করছে নানা রাজনৈতিক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে মানববন্ধন করছে পল্লী বিদ্যুৎ সমিতি। এছাড়াও ভিন্ন ভিন্ন দাবিতে মাঠে সরব ছাত্র জনতা। আগ্রাসী তিস্তার ভাঙন, বন্যা ও বাস্তুহারা মানুষের আর্তনাদ নিরসনে প্রয়োজন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এ দাবিতে সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আন্দোলনে নেমেছে রংপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তিস্তা এবং ব্রহ্মপুত্র নদ এবং এই অঞ্চলের যে মানুষগুলা তাদের জীবন জীবিকা করুন এবং প্রত্যেক বছর পানিতে এই জায়গাগুলো তলিয়ে যায় এবং আমাদের দেশে বড় বড় পরিকল্পনা গ্রহণ করা হয়, বড় বড় কমিশন গঠন করা হয়, কিন্তু এই অঞ্চলের মানুষদের জন্য কোনো কমিশন নেই, কোনো ওই রকম উন্নয়ন পরিকল্পনা নেই। সমৃদ্ধশালী একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, সেখানে উত্তরবঙ্গকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ গঠন করা যাবে না, কারণ এখানে এই বিভাগের প্রায় 6 থেকে 7টি জেলা আমাদের তিস্তাপাড়ের অংশ। সো এখানে দেখা যায় প্রতি বছর বন্যার মধ্যে দিয়ে আমাদের অনেক ঘরবাড়ি বিলীন হয়ে যায়, আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি, প্রতি বছর অর্থনীতিতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। মানুষ আসলে আর ত্রাণ চায় না, তারা চায় এই দুর্ভোগ থেকে আসলে পরিত্রাণ। তারই অংশ হিসাবে তিস্তা মহাপরিকল্পনার আসলে কোনো বিকল্প নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি রংপুরে এসেছিলেন। আমরা আমাদের দাবি জানিয়েছিলাম যে দ্রুতই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন যেন করা হয়। তিনি আসলে আমাদের আশ্বাস দিয়েছেন। আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুতই এদিকে কর্ণপাত করবেন। দেশ সংস্কারে প্রয়োজন জাতীয় সংসদে আইন পাশ, সেজন্য যথাসময়ে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দিতে হবে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন। 5 তারিখে যে বিজয় হয়েছে এটা চূড়ান্ত বিজয় নয়, কারণ আমরা 16 বছর আন্দোলন করেছি গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। জনগণের ভোট, মানুষের ভোট, যার ভোট সে যেন প্রয়োগ করে তার নেতা নির্বাচিত করতে পারে, সেই জন্য এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই সরকার তো ভোটে নির্বাচিত না, কিন্তু আমাদের সকলের সমর্থন আছে। আমাদের নেতা বলেছে, আমরাও বলি, এই সরকার যেন ব্যর্থ না হয়, আবার এই সরকার যেন স্বৈরাচারও না হয়, দুটোই দেখতে হবে। সংগঠন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যায়কারীকে কখনোই ছাড় দেবে না বিএনপি। বরিশাল শিল্পকলা একাডেমিতে যৌথ কর্মী সভায় এ মন্তব্য করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বাগেরহাটের ফকিরহাটে কর্মী সভা করেছে ছাত্রদল। এতে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরীফুল কামাল কারিম। আপনারা কোন রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আগামীতে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত যে কর্মসূচি আপনাদের ধারে এসে পৌঁছবে, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে সেই সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করবেন। দীর্ঘ 16 বছর বাসা ভাড়া বাকি থাকায় বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ঝুলিয়েছে উপজেলা প্রশাসন। 15 অক্টোবরের মধ্যে বকেয়া ভাড়া পরিশোধ না করলে চুক্তি বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছে নোটিশে। প্রায় 1 যুগের মতো ভাড়া বকেয়া, এটা উপজেলা প্রশাসনের কাছে দেয়নি। এটার মূল ব্যাপার হচ্ছে কি, যারা দখলবাজি এবং লুটপাটের রাজনীতি করে, তারা সরকারের এবং রাষ্ট্রীয় সকল সম্পত্তি মনে করেন তাদের নিজেদের প্রত্যেক সম্পত্তি হিসেবে মনে করে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা থেকেই তো মনে হয় যে এই অফিসটা ওখানে আছে। আমি যতটুকু, আমার তো এই যে রাজনৈতিক ক্যারিয়ার প্রায় 23 বছর, তো আমি দেখতেই আসছি যে ওইখানে আওয়ামী লীগটি অফিসে আছে। তবে আমি রিসেন্টলি জানছি যে ওইটা সরকারি সম্পত্তি। তবে সরকারি সম্পত্তি আমি মনে করবো সরকারই এর কাছে হস্তান্তর করা উচিত এবং সরকার নাগরিক সুবিধার্থে ওখানে যে ভবন তৈরি করে যাতে বরগুনা শহরের মানুষের কল্যাণে ব্যয় হয়, এইটাই করা উচিত। শুধু বরগুনাই নেই, তারা যে সারা বাংলাদেশে যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি এবং অবৈধভাবে যে দখল, এইটা আমি বলবো সেই অবৈধ দখলের তাদের একটা পায়তারা ছিল। 1000 করে ভাড়া ছিল আওয়ামী লীগের অফিসের, সেটা পূর্বেও ভাড়া দেয়নি এই মন্তব্য দেওয়া ছিল। সেখান থেকে আমরা পর্যন্ত ভাড়া প্রদানের কোনো রকমের তথ্য পাইনি। সেই হিসেবে আমরা যদি একটি এক্সাক্ট হিসাব এখনও কমপ্লিট করা যায়নি, কিন্তু আমরা যে তাৎক্ষণিকভাবে যে হিসাব করেছি সেখানে দেখা গেছে যে প্রায় 2.5 লক্ষ থেকে 2,70,000 টাকার মতো আমাদের কাছে হিসাবে বকেয়া রয়েছে। প্রায় 16 বছরের বকেয়া রয়েছে। এই বকেয়াটির জন্যই মূলত আমরা একটি নোটিশ করেছি। সকল ওখানে আরো বেশ কয়েকটি দোকান ছিল, সেখানে নোটিশ করেছি। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ সহ অভিন্ন চাকুরি বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণের দাবিতে জেলায় জেলায় মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। সোমবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতনীতির কারণে সমিতির প্রায় 40,000 কর্মকর্তা কর্মচারী ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করা হয়। এছাড়া পদপদবি, বেতন ভাতা, বোনাস সহ পদোন্নতির ক্ষেত্রেও
বৈষম্যের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেন বক্তারা। একটি হচ্ছে অভিন্ন সার্ভিস কোড, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সকল চুক্তিভিত্তিকদেরকে নিয়মিত করা। আর এই চুক্তিভিত্তিক বলতে আরবিতে কোনো চুক্তিভিত্তিক নাই, একই অভিন্ন কোড থাকার পরেও তারা তাদের সেক্টর সবাইকে নিয়মিত করে নিছে। পল্লী বিদ্যুৎ সমিতিতে একই পদে বৈষম্য করে রাখা হয়েছে। আমরা সেম কাজ করি, একজন হচ্ছে নিয়মিত, আরেকজন হচ্ছে অনিয়মিত। আমরা চাই সারা বাংলাদেশে 14 কোটি মানুষের বিদ্যুৎ আমরা দেই। সেই 14 কোটি মানুষের প্রতিটা মানুষের ঘরের মধ্যে মিটার রিডার কাম মেসেঞ্জাররা প্রতি মাসে আমরা যাই। ইতিমধ্যে আমাদেরকে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে পল্লী বিদ্যুৎ সিস্টেম সংস্কার একটি সময়ের দাবি, কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সমস্ত বিদ্যুৎ বিতরণকারী সংস্থা বেশ কয়েকবার সংস্কারের মধ্য দিয়ে বর্তমান রূপে এসেছে, কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড এত বড় একটি প্রতিষ্ঠান হওয়ার পরও এই যে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত একবারও সংস্কারের মুখ দেখেনি। 1600 কর্মকর্তা কর্মচারীর একটি প্রতিষ্ঠান 45,000 কর্মকর্তা কর্মচারীদের নিয়ে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির যে সকল নিরলস কর্মকর্তা কর্মচারী সারা দেশে 14 কোটি মানুষকে বিদ্যুতের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, তাদের সে কাজে ব্যাঘাত সৃষ্টি করছে। সম্পূর্ণ একটা গ্রাহকের ভোগান থেকে আমরা প্রতিরোধ করার জন্য আমরা একীভূত হতে যাচ্ছি। এখানে আমাদের পল্লী বিদ্যুৎ আইন বোর্ড যেটা করে থাকে, তারা নিম্নমানের মিটার ক্রয় করে থাকে, তারা নিম্নমানের তার ক্রয় করে থাকে, তারা আমাদের পর্যাপ্ত পরিমাণে লোকবল চাওয়া সত্ত্বেও তারা করে থাকেন না। আজকে আমরা গ্রাহকের কাছ থেকে শত শত কোটি টাকা বিদ্যুৎ বিল নিচ্ছি, কিন্তু গ্রাহকরা আমরা উত্তম সেবাটা আমরা দিতে পারছি না বলেই আমরা আজকে এই দুইটি দাবি নিয়ে একীভূত হয়েছি। বাংলাদেশের 3 পার্বত্য জেলা বাদে বাকি 61 জেলায় জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে আমরা আমাদের যে প্রধান 2 দফা দাবি, সেই 2 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা একত্রিত হয়েছি। জেলা প্রশাসক কার্যালয়ে আজকে আমরা মানববন্ধনে সমবেত হয়েছি। ছাত্র জনতার বৈষম্য বিরোধী বাংলাদেশে আমাদের 2টা দাবি, এক অভিন্ন সার্ভিস কোড এবং চুক্তি থেকে মুক্তি। একই দাবিতে নেত্রকোনায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বিআরইবির অদক্ষতা ও নিম্নমানের সামগ্রীর কারণে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহক ও কর্মচারী, এ দাবি করেন সমিতির কর্মকর্তা কর্মচারীরা। একীভূতকরণ সহ অভিন্ন চাকুরি বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকুরি স্থায়ী করার দাবিও জানানো হয়। ব্যানার এবং ফেস্টুনে আপনারা সবাই দেখতে পাইছেন যে আমাদের এই 45,000 কর্মকর্তা কর্মচারী বাংলাদেশ পল্লী বিদ্যুতে চাকরি করে, তারা আরবির নির্যাতনের শিকার, আরবির বৈষম্যের শিকার। পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ করে একই প্রতিষ্ঠানে রূপান্তর করা এবং এই পল্লী বিদ্যুৎ সমিতিতে যত অনিয়মিত চাকরিজীবী আছে তাদেরকে নিয়মিতকরণ। এই 2টা দাবি যদি মেনে নেয়, আমরা আরও সুন্দরভাবে গ্রাহক সার্ভিসকে ভালো দিতে পারবো, বিদ্যুৎ ভালো দিতে পারবো। মূল বিষয় হলো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এবং বাংলাদেশের 80টা পল্লী বিদ্যুৎ সমিতি একই সার্ভিস কোডের আওতায় এনে একীভূতকরণ এবং আমাদের যারা অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে নিয়মিতকরণ। একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলন। এ সময় যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে দাবি করেন অংশগ্রহণকারীরা। জানুয়ারি মাস থেকে চালু আছে এবং বিভিন্ন সময়ে আমরা বিভিন্নভাবে এটাকে ব্রেক দিয়েছি। কারণ হলো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং হলো আমাদের বিদ্যুৎ সচিবালয় এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের আশ্বাসে আমরা কি বারবার এটাকে ব্রেক দিয়েছি এবং বারবার স্থগিত রেখেছি। মাত্র 1600 কর্মকর্তা কর্মচারী তারা তাদের নিজস্ব মন গড়া আইন তৈরি করে এই 45,000 কর্মকর্তা কর্মচারী 14 কোটি জনগণকে আজকে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে পারি না নিম্নমানের মালামালের কারণে। আমাদের মালামালগুলি সবই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক ক্রয়কৃত এবং এই মালামালগুলি খুবই নিম্নমানের। আরবি এবং বাবুদের মধ্যে যে বৈষম্য আমরা শিকার, আমরা সঠিকভাবে আমরা উত্তোলন করব। আমাদের নিম্নমানের মালামালের কারণে আমরা আমাদের যে লাইনে বিদ্যুৎ পায় না, ইন্টারাকশন হয়, আপনারা অবগত আছেন। পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবিতে রংপুরেও মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। এ সময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে সকল ধরনের যোগাযোগ ও তথ্য সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। একজন লাইনম্যানের মনে হয় 10 জনের কাজ করে। এই যে মানসিক একটা প্রেশার, এই মানসিক প্রেশারের কারণে আমাদের এ পর্যন্ত আমরা 815 জন লাইনম্যানকে আমরা হারাইছি। অথচ আমাদের প্রতিষ্ঠানে কাজ করে, কিন্তু তাদের এই চুক্তিভিত্তিকের কারণে আমরা তাদের জন্য কিছুই করতে পারি না। তারা খালি হাত পা নিয়ে
একটা ডেড বডি তাদের পরিবারে আমরা পৌঁছে দিতে পারি। যদিও মন্ত্রণালয় বারবার চাচ্ছে, কিন্তু পল্লী বিদ্যুতায়ন কারণে দুর্নীতিগ্রস্ত এই প্রতিষ্ঠানটি কোনোভাবেই চায় না পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি এক হোক। একই সাথে আমাদের চুক্তিভিত্তিক ও অনিয়মিত সকল লোককে নিয়মিত করার প্রতিশ্রুতি দেওয়ার পরও বিভিন্ন নানান তালবাহানায় ওরা সময় ক্ষেপণ করতেছে। সারা বাংলাদেশে 80টা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আমাদের 3টা জেলা বাদ দিয়ে বাকি যে সমস্ত জেলা আছে প্রত্যেকটা জেলা ডিসি অফিসে আমাদের এই মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। বিআরইবি থেকে ক্রয় করে আমাদেরকে দেওয়া হচ্ছে, সেই মালামালের গুণগত মান এতই খারাপ যেটা নিয়ে গ্রাহকের সাথে আমাদের প্রতিনিয়ত বাকবিতণ্ডা হচ্ছে, গ্রাহক প্রতিনিয়ত অসন্তোষ হচ্ছে। এছাড়াও একই দাবি নিয়ে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, নোয়াখালী, ঝালকাঠি, জামালপুর, মেহেরপুর, কক্সবাজার, পিরোজপুর, ঝিনাইদহ, টাঙ্গাইল ও কুষ্টিয়া সহ দেশের অন্যান্য জেলাতে। এদিকে বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণের দাবিতে মেহেরপুরে কর্মবিরতি পালন করেছেন ওজোপাডিকোর কর্মচারীরা। বক্তারা জানান, ওজোপাডিকোর অধীনে কর্মচারীরা দীর্ঘদিন ধরে স্বল্প পারিশ্রমিকে কাজ করলেও চাকরি স্থায়ীকরণে দেখা দিয়েছে দীর্ঘসূত্রতা। কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ, এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে পটুয়াখালী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। দিনাজপুরের হিলিতে জাতীয় কন্যা শিশু দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়। নানা আয়োজনে ঝালকাঠিতেও দিবসটি পালন করেছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। পটুয়াখালী ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন খেলোয়াড়রা। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও তার সহযোগীদের বিরুদ্ধে ক্রীড়াঙ্গনকে দুর্নীতির আখড়া হিসেবে তৈরি করার অভিযোগ করেন তারা। নাটোরের চকরিয়ায় অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে সেনা কর্মকর্তা হত্যার বিচার এবং পাহাড়ের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে নাটোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, আর সরকারও পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে। খাগড়াছড়ির গুইমারায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে এ বক্তব্য দেন 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। এ সময় 5 শতাধিক পরিবারকে আর্থিক সহায়তা, ঢেউটিন, সেলাই মেশিন, সার ও বীজ বিতরণ সহ 800 রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। কমিউনিটি ডেভেলপমেন্টের কোনো কাজ, মনে করেন কোনো জায়গাতে ডিপ টিউবওয়েল নষ্ট হয়ে গেছে বা কোনো জায়গাতে কিছু স্যানিটারি টয়লেট করতে হয়, এরকম কিছু বিষয় থাকে যেটাতে সমাজের উপকার হয়, মানুষ সামষ্টিকভাবে একজনের জন্য না সবার জন্য একটা উপকার করার বিষয় থাকতে পারে। তো আমরা প্রশাসনকে সহায়তা করার জন্যই এসেছি, এক্ষেত্রে আমরা সহায়তা করব। পাহাড়ে সহিংসতার ঘটনা তদন্তে জাতিসংঘকে সম্পৃক্ত করার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন। নোয়াখালীতে সড়ক সংস্কার ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিক অধিকার পরিষদ। এ সময় মাঝদির হসপিটাল সড়কে দ্রুত সংস্কার, সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি হাসপাতালগুলোকে দালাল মুক্ত করা ও রোগীদের হয়রানি মুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিও করা হয়। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। প্রতিহিংসামূলক মামলায় ডক্টর মাহমুদুর রহমানকে বিচারের নামে প্রহসন করে সাজা দেওয়া হচ্ছে বলে দাবি করেন বক্তারা। অবৈধ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেনি, ওনাকে মূল্য দিতে হয়েছে। উনি জেলে ছিলেন, উনি কারাবরণ করেছেন, কিন্তু উনি আপোষ করেনি। আমি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের কাছে জানতে চাই, এতদিন কেন আপনারা চুপচাপ বসেছিলেন? নির্বাহী আদেশে কেন মাহমুদুর রহমানকে কারাগারে দিতে হলো? নির্বাহী আদেশে কেন তার মামলাগুলো প্রত্যাহার করা হলো না? আমরা জবাব চাই। একই দাবিতে বগুড়ার সাতমাথায় মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন। বিগত সরকারের আমলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 107টি মামলাকে মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের দাবি করা হয়। পত্রিকার পাতায় লেখার কারণেই তার বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা দায়ের করা হয়। আমি তার সহযাত্রী ছিলাম, আমি তার পত্রিকায় ছিলাম, আমরাও বিভিন্ন জেলায় নির্যাতনের শিকার হয়েছি। 5ই আগস্টের পরে মুক্ত বাতাসে আমরা যখন আমাদের সঠিক লেখনের কাজ শুরু করি, আমরা সেই দোষকদের
চিহ্নিত করেছি, তাদের হাত থেকে এখনো আমরা মুক্ত হইনি। বরিশালে কোনো অস্ত্র লুট হয়নি, থানায়ও হামলা হয়নি জানিয়ে বরিশালবাসীকে ধন্যবাদ দিয়েছেন নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বরিশাল মানুষ অনেক পুলিশকে হেল্প করেছে এই সংকটময় মুহূর্তে, এবং আমাদের বরিশালে কোনো অস্ত্র লুট হয়নি, কোনো ক্যাজুয়ালিটি হয়নি। তো এইটা বরিশালের লোকজন ধন্যবাদ পাওয়ারই যোগ্য। যেসব বিষয়গুলো বলেছেন, ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক, আমি এগুলো বড় বড় কথা বলতে চাই না যে জিরো টলারেন্স বা এগুলো আমি বলবো না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি আন্তরিকভাবে আপনাদের সাথে কাজ করতে চাই। ময়মনসিংহের গৌরীপুরে গোবিন্দ জিওর মন্দির পরিদর্শন করেছে জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি। জিওর মন্দিরে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা তদন্তের জন্য 10 দিনের সময় চেয়েছেন তারা। ছেলেটা যে ঘটনাটা ঘটিয়েছে সে একজন সামাজিক প্রতিবন্ধী এবং তার প্রতিবন্ধী কার্ড আছে, সরকার থেকে সে ভাতা পায়। এইটা এখানে এসে জানতে পারলাম। কিন্তু এই ঘটনা কিন্তু এই প্রতিবন্ধী ঘটনা কিন্তু ঘটছেই। আমাদের কিন্তু আমরা এই প্রতিবন্ধীকে দিয়ে কেউ কোনো অঘটন ঘটানোর চেষ্টা করছে কিনা, যেটা মনে করেন যে আমাদের যে সম্প্রীতি আছে, সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে এবং আমাদের যে এই যে বৈষম্য বিরোধী যে চেতনা, সেটার সাথে এটা সাংঘর্ষিক একটা অবস্থা তৈরি করার জন্য কেউ চেষ্টা করছে কিনা পেছন থেকে, এটা আশা করি যে যেহেতু মামলা হয়েছে, আমার ওসি সাহেবের সাথে কথা হলো, ওনারা এটা নিবিড়ভাবে তদন্ত করে এটা দেখবে যে এটার ঘটনার পেছনে কি আছে। আমরা এই উপজেলার পূজা কমিটি যারা আছেন, সভাপতি, সেক্রেটারি, ওদেরকে নিয়ে কালকে আমরা থানায় একটা মত বিনিময় সভা করছি। ওই মত বিনিময় সভার মধ্যে আমরা সার্বিক দিক নিয়ে এই নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করছি। আর বর্তমানে আমি তো 22 তারিখে যোগদান করছি। যোগদান করার পর থেকেই আমি নিজে এগুলো তদারকি করতেছি। আমাদের অফিসার ফোর্স যারা আছে, রাত্রে একটা হলেও থাকে, আমি নিজেও থাকি, কোনো সমস্যা হবে না। পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। হত্যা, বোমা বিস্ফোরণ ও ছাত্র জনতার উপর হামলার অভিযোগে ঠাকুরগাঁও 1 আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। 20-25 জন আইনজীবী ওনার পক্ষে জামিন মুভ করেছে। জামিন মুভ করার পর আদালত সন্তুষ্ট হয়ে জামিন আবেদন হত্যা মামলা বিবেচনায় নামঞ্জুর করছে। লক্ষ্মীপুরের বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালিয়েছে। এ দাবিতে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মানববন্ধন করেছে জেলা জাতীয় নাগরিক কমিটি। আগামী 7 দিনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। মা বাড়িতে ঘুমাতে পারছে না, আজকে সাব্বিরের মায়ের অশ্রু এখনো থামছে না। আমাদের যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন করে আবার একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তাদের মায়েদের কান্না আজকে আমরা থামাতে পারছি না। শহীদ ভাইদের রক্তের বিনিময়ে এই নতুন আরেকটি স্বাধীন দেশ পেয়েছি, এবং যারা আহত হয়েছে, যাদের তাজা রক্তের ফুটা আজও এই শহরের অলিতে গলিতে পড়ে আছে, আমি সকলের জন্য দোয়া চাই আল্লাহর কাছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এর থেকে 500 গজ দক্ষিণে এই একটি 3-তলা 4-তলা ভবনের উপরে দাঁড়িয়ে টিপু সহ তার সন্ত্রাসী বাহিনী ছাত্র জনতার উপর হাজার হাজার রাউন্ড গুলি ছুড়েছে। আমাদের লক্ষ্মীপুরের 4 জন ভাই নিহত হয়েছেন এবং অসংখ্য ভাই আহত হয়েছেন। সেদিন প্রশাসনের কোনো ভাই আমাদেরকে সাহায্য করতে আসে নাই। সেদিন এখানকার ডাক্তারদেরকে সহযোগিতা করতে দেয় না, চিকিৎসা করতে দেয় নাই। স্মাইল প্রকল্পের আওতায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য সিলেট সিটি কর্পোরেশনকে 60টি ভ্যান গাড়ি এবং 530টি ডাস্টবিন দিয়েছে শেভরন। বাংলাদেশে গৃহস্থালী সহ অন্যান্য খাতের 60% গ্যাসের যোগান দিচ্ছে এই আমেরিকান তেল গ্যাস কোম্পানিটি। হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন শেভরনের কর্মকর্তারা। দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানের জানাজা। স্বজনরা জানান, ক্যান্সারে আক্রান্ত হয়ে 80 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।